হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম নেহা, আর আমার বিয়ে হয়েছে 5 বছর হলো। আমার বয়স 25 বছর। আমার স্বামী সরকারি চাকরি করেন, তাই বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকেন। আমাদের বিয়ের 4 বছর কেটে গেছে, কিন্তু এখনও আমাদের কোনো সন্তান হয়নি। হয়তো এর কারণ, তিনি আমাকে খুব একটা সময় দেন না। বিয়ের প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আস্তে আস্তে দূরত্ব বাড়তে শুরু করল। এখন তো সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়, তবু তার কাছ থেকে কোনো আপন ভাব পাই না। শুরুতে এই পরিবর্তনটা বুঝতে পারিনি, কিন্তু এখন এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সারাদিন বাড়ির কাজে ব্যস্ত থাকি, আর রাতে একা একাই পাশ ফিরে ঘুমিয়ে পড়ি। কোনো চাওয়া নেই, কোনো খোঁজ নেই, সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। তবে এই শূন্যতা এখন আমার ভেতরে গেঁথে গেছে। আমার শ্বশুরজি সবসময়ই শান্ত স্বভাবের মানুষ। স্বামী না থাকলেও তিনি আমার সব কাজ করে দেন। মাঝে মধ্যে আমারই লজ্জা করে যায়। আমার জন্য রোজ চা বানানো, হালকা কাশতে কাশতে জল চাওয়া, কিংবা রাতে আনিনায় বসে গল্প করা, এসব এখন আমার দিনচর্যার অংশ হয়ে গেছে। সেদিন সকালে হালকা ঠান্ডা হাওয়া আমার গায়ে বিলি কাটছিল। আমি আঙিনায় খাটিয়া পেতে নিয়েছিলাম। হাওয়ার ঝাপটায় আমার ওড়না সরে গেল, আর ঠিক তখনই দেখলাম শ্বশুরজি দরজার কাছে দাঁড়িয়ে। তিনি চুপচাপ আমার দিকে তাকিয়েছিলেন, তারপর বললেন, বৌমা, এখানে ঘুমিয়ে পড়েছ। তার গলায় একটা হালকা কাঁপুনি ছিল, কিন্তু আমার গায়ে ততক্ষণে কাটা দিয়ে উঠেছিল। নিজেকে সামলে বললাম, বাবুজি, ভেতরে খুব গরম লাগছিল, তাই এখানে চলে এসেছি। তিনি মুচকি হেসে বললেন, হাওয়াটা সত্যিই ভালো চলছে, আমিও এখানে বসে পড়ি। তিনি আমার পাশে খাটিয়াটা টেনে বসে পড়লেন। তার বসতেই আমি আরও অস্বস্তিতে পড়ে গেলাম। এই অদ্ভুত বেচাইনি কিসের? কেন তার উপস্থিতিতে আমার ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছিল। তার দৃষ্টির আভাস পেয়ে আমি চোখ নামিয়ে নিলাম, কিন্তু এবার চাইলেও উঠে যেতে পারলাম না। তিনি আস্তে করে জিজ্ঞেস করলেন, বৌমা, ঠান্ডা লাগছে না তো? আমি মাথা নিচু করে বললাম, না, ঠিক আছি। তিনি হালকা হেসে বললেন, নিজেরও খেয়াল রাখো। তার কথায় একটা অদ্ভুত আপনত্ব ছিল। কিছুক্ষণের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। হাওয়া হালকা ঠান্ডা হয়ে এসেছিল। আমি শাড়িটা ঠিক করতে লাগলাম। হঠাৎ হাওয়ার একটা তেজি ঝাপটা এলো। আমার চুল ছড়িয়ে গেল। চুল গোছাতে হাত বাড়াতেই তার হাতের সঙ্গে আমার হাত ঠক্কর খেল। আমি ঘাবড়ে হাত সরিয়ে নিলাম, কিন্তু তিনি পিছিয়ে না গিয়ে আমার চোখের দিকে তাকালেন। সেই মুহূর্তে যেন সময় থেমে গেল। তার ছোঁয়ায় আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে শুরু করল। কেন জানি না, তার চোখের সঙ্গে চোখ মেলাতে পারছিলাম না। কোথাও যেন তার কাছাকাছি আসার একটা টান অনুভব করছিলাম। তারপর শ্বশুরজি উঠে চলে গেলেন। রাত হয়ে গিয়েছিল, কিন্তু আমি বিছানায় শুধুও ঘুমোতে পারছিলাম না। পাশ ফিরতে ফিরতে শুধু সেই মুহূর্তটাই মনে পড়ছিল। শ্বশুরজির পাশে বসা, তার গভীর চোখে আমার মধ্যে কিছু খোঁজা, তার কণ্ঠস্বর, তার ভঙ্গি, আর তার ছোঁয়া। আমি মাথা ঝাঁকালাম, না, আমার এভাবে ভাবা উচিত নয়। কিন্তু কি করব? চোখ বন্ধ করলেই সেই মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে। সকালে উঠে দেখলাম, হৃদয়ের কোনো কোণে একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিয়েছে। আঙিনায় শ্বশুরজি আগে থেকেই দাঁড়িয়েছিলেন, তার মুখে সেই গভীর হাসি। আমি চোখ নামিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম। চা বানাতে বানাতে নিজের সঙ্গে লড়াই করছিলাম। এসব ভুল, আমি কেন তার সম্পর্কে এভাবে ভাবছি? চায়ের ট্রে নিয়ে তার কাছে গেলাম। তার মুখ আগের মতোই খবরের কাগজে ঢাকা ছিল, কিন্তু এবার আমি টের পাচ্ছিলাম তার চোখ আমার দিকে। আমি আস্তে বললাম, বাবুজি, আপনার চা। তিনি কাগজ নামিয়ে আমার দিকে তাকালেন, তারপর বললেন, বৌমা, সকালে এত তাড়াতাড়ি উঠে যাও, ক্লান্তি লাগে না? আমি মাথা নিচু করে বললাম, ক্লান্তি তো লাগে বাবুজি, তবে এটা অভ্যাস হয়ে গেছে। তিনি চায়ে একটা চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, অভ্যাস হয়ে গেছে নাকি বাধ্যতা বনে গেছে? আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে একটা গভীরতা ছিল, কিছু একটা যেন বলতে চাইছিল, চাইলেও চোখ ফিরিয়ে নিতে পারছিলাম না। তার ঠোঁটে সেই হালকা হাসি, যেটা প্রতিবার আমার ভেতরে কিছু জাগিয়ে তোলে। আমি কাপ তুলে ঘুরতে যাচ্ছিলাম, তখনই তিনি আস্তে করে আমার হাত ধরলেন। একটা হালকা উষ্ণতা আমার ভেতরে ছড়িয়ে পড়ল। আমার শ্বাস দ্রুত হয়ে গেল। তিনি আস্তে করে হাত ছেড়ে দিয়ে বললেন, একাকিত্ব ক্লান্ত করে বৌমা, আর আমি জানি তুমি খুব একা। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে সেখান থেকে চলে এলাম। হৃদয়ের ভেতরে একটা অদ্ভুত হলচল শুরু হয়েছিল। এটা কি হচ্ছে? শ্বশুরজি কি সত্যিই আমার জন্য কিছু অনুভব করছেন? ঘরে এসে দরজা বন্ধ করলাম। আয়নায় নিজেকে দেখলাম, গাল লাল, কপালে হালকা ঘাম, শ্বাস এখনো অস্থির। 4 বছর ধরে যে শূন্যতাকে আমি এড়িয়ে এসেছি, সেটা কি এখন ভরে উঠছে? শ্বশুরজি আমাকে কখনো খারাপ চোখে দেখেননি, কিন্তু আজ প্রথমবার মনে হলো আমি একা নেই। কেউ আছে যে আমাকে বোঝে, আমার দিকে তাকায়, আমার ক্লান্তি টের পায়, আমার নীরবতার মধ্যে লুকানো কথাগুলো শোনে।
কিন্তু এটা কি ঠিক? আমি কি এমন এক পথে পা দিয়েছি যেখান থেকে ফেরা কঠিন হয়ে যাবে? কিছুক্ষণ পর রান্নাঘরে যাচ্ছিলাম, তখনই তার গলা শুনলাম, বৌমা, সন্ধ্যায় খেতে যাবে? আমি থমকে গেলাম। ঠোঁটে অজান্তেই একটা হালকা হাসি ফুটে উঠল। দেখব বাবুজি, বলে তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম। হৃৎপিণ্ড তখনও দ্রুত লাফাচ্ছিল। এই অনুভূতির নাম কি দেব জানি না। যা হচ্ছে তা কি ভুল? কিন্তু সত্যি বলতে, এই অনুভূতিগুলো থেকে পালাতেও আর ইচ্ছে করছে না। সকাল থেকেই মনে একটা অদ্ভুত বেচাইনি। হৃদয় বারবার মনে করিয়ে দিচ্ছিল, আজ আমি শ্বশুরজির সঙ্গে খেতে যাব। নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, এটা শুধু একটা সাধারণ দিনের মতোই হবে। কিন্তু সত্যি বলতে, আজকের দিনটা সাধারণ ছিল না। আজ প্রথমবার নিজের সঙ্গে মিথ্যে বলতে পারছিলাম না। শাড়ি ঠিক করতে করতে আয়নায় নিজেকে দেখলাম। বেশি সাজতে হবে কি? এই ভেবেই নিজেকে ধমক দিলাম, কি করছিস নেহা? এটা তো শুধু খেতে যাওয়া, আর কিছু নয়। কিন্তু হৃদয়ের কি করব? আজ প্রথমবার শ্বশুরজির সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ এসেছিল। বাইরে এসে দেখি, শ্বশুরজি ইতিমধ্যে বৈলগাড়ির কাছে দাঁড়িয়ে। তার চোখে সেই গভীরতা, যেটা আমাকে বেচাইন করে দেয়। তিনি হালকা হেসে বললেন, আয় বৌমা, বসো। আমি একটু ইতস্তত করলাম, তারপর আস্তে আস্তে গাড়িতে উঠলাম। সামলাতে একটু অসুবিধে হচ্ছিল। তখনই শ্বশুরজি হাত বাড়ালেন। তার হাত আমার হাতে ঠেকল, আর একটা হালকা কাঁপুনি গোটা শরীরে ছড়িয়ে পড়ল। আমি আস্তে বললাম, ধন্যবাদ বাবুজি। তিনি হেসে বললেন, তোমার এমন ইতস্তত করার দরকার নেই বৌমা। নিজের লোকজনই তো। এই কথাটা আমার হৃদয়ে গেঁথে গেল। আমরা কি সত্যিই শুধু নিজের লোক ছিলাম? খেতে পৌঁছে দেখি হালকা রোদ, চারপাশে সবুজের ছড়াছড়ি। আমি বৈলগাড়ি থেকে নামলাম, পায়ের নুপুরের হালকা শব্দ খেতে ছড়িয়ে পড়ল। শ্বশুরজি বললেন, বৌমা, ওই কোণে গিয়ে বসো, আমি জল নিয়ে আসি। আমি আসতে বললাম, আচ্ছা বাবুজি। তারপর একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। হালকা হাওয়া আমার গাল ছুঁয়ে যাচ্ছিল। আমি আঁচল দিয়ে নিজেকে হাওয়া করছিলাম। কিছুক্ষণ পর শ্বশুরজি জল নিয়ে এলেন। তার কপালে ঘামের কয়েকটা ফোঁটা চিকচিক করছিল। তিনি ঘটি থেকে জল খেলেন, তারপর বাকিটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, তুমিও নাও বৌমা, রোদটা তেজি। আমি আস্তে ঘটি ধরলাম, কিন্তু তার হাতের হালকা চাপ টের পেলাম। তার আঙুল আমার হাতে থমকে ছিল। জল খেতে গিয়ে মনে হলো, আমার ঠোঁট যেন তার ছোঁয়ায় ভিজে গেছে। আমি চোখ নামিয়ে নিলাম। শ্বশুরজি গভীর গলায় বললেন, বৌমা, তুমি এই ক্ষেতের মধ্যে খুব ভালো লাগছ। আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে শুরু করল। চোখ ফিরিয়ে বললাম, এমন কথা কেন বলছেন বাবুজি? তিনি হালকা হেসে বললেন, যেটা সত্যি সেটাই বলছি। মাঝে মধ্যে সত্যিটাও বলতে হয়। আমি ঘাবড়ে ওড়নাটা কাঁধে আরও শক্ত করে ধরলাম। কিন্তু নিজেকে এটা বোঝাতে পারছিলাম না যে যা অনুভব করছি তা ভুল। তখনই হাওয়ার একটা ঝাপটা এলো, আমার শাড়ি হালকা সরে গেল। তাড়াতাড়ি শাড়ি ঠিক করতে হাত বাড়ালাম, কিন্তু তখনই শ্বশুরজিও হাত বাড়ালেন, বোধহয় আমাকে সাহায্য করতে। আমাদের আঙুল আবার ঠক্কর খেল। একটা হালকা শিহরণ আমার শরীরে ছড়িয়ে পড়ল। আমি চোখ নামিয়ে নিলাম, কিন্তু ভেতরে একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠছিল। শ্বশুরজি হালকা হেসে আমার হাত থেকে আঁচলটা ধরে ঠিক করে দিলেন। তার আঙুলের হালকা ছোঁয়া আমার ত্বচায় আরও উষ্ণতা ছড়িয়ে দিল। আমি ধটফড়ে হৃদয় নিয়ে বললাম, বাবুজি, আমি দেখি সব ঠিকঠাক আছে কিনা। তিনি হালকা করে আমার দিকে তাকালেন, তারপর গভীর গলায় বললেন, বৌমা, তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি তাড়াতাড়ি মাথা নিচু করে ফেললাম। কিছু বলতে চাইলাম, কিন্তু ঠোঁট শুকিয়ে গিয়েছিল। সত্যি বলার সাহস ছিল না, আবার লুকিয়ে রাখার শক্তিও ছিল না। দিন যত গড়াচ্ছিল, শ্বশুরজির কাছে থেকেও আমি নিজেকে তার কাছাকাছি অনুভব করছিলাম। তার সঙ্গ, তার কথা, তার হালকা ছোঁয়া, সবকিছু আমাকে আস্তে আস্তে তার দিকে টানছিল। সন্ধ্যা পর্যন্ত আমার ভেতরে একটা অদ্ভুত হলচল চলছিল। এটা কি সত্যিই শুধু একজন বউয়ের শ্বশুরের প্রতি সম্মান, নাকি আমার মধ্যে একটা নতুন চাওয়া জেগে উঠছিল? সন্ধ্যা হয়ে গিয়েছিল, খেতে সূর্য ডুবে যাচ্ছিল, হালকা হাওয়া বইছিল, কিন্তু আমার ভেতরে একটা অদ্ভুত গরম ভাব। শ্বশুরজির ছোঁয়া, তার চোখের গভীরতা, তার কথাগুলো, সবকিছু মনে কোথায় যেন আটকে গিয়েছিল। বৈলগাড়ি তৈরি ছিল। আমি শাড়ি ঠিক করতে করতে তার কাছে গেলাম। উঠতে একটু অসুবিধে হচ্ছিল। তখনই শ্বশুরজি হাত বাড়ালেন, আয় বৌমা, আমি সাহায্য করি। তার গলা নরম ছিল, কিন্তু তাতে কিছু একটা ছিল যা আমার হৃৎপিণ্ডের ধটফড়ানি বাড়িয়ে দিল। আমি একটু ইতস্তত করে হাত বাড়ালাম। তার শক্ত আঙুল আমার নরম হাত ধরতেই একটা অদ্ভুত উষ্ণতা আমার শিরায় ছড়িয়ে পড়ল। আমি তাড়াতাড়ি বৈলগাড়িতে বসতে বসতে বললাম, ধন্যবাদ বাবুজি। শ্বশুরজি হালকা হেসে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি খুব তাড়াতাড়ি ঘাবড়ে যাও বৌমা। আমি চোখ নামিয়ে নিলাম। তিনি কি আমার মনের হলচল বুঝে ফেলেছেন? পথটা নির্জন ছিল, দূর দূর পর্যন্ত কেউ নেই।
বৈলগাড়ি আস্তে আস্তে দুলতে দুলতে চলছিল। আমি একদিকে বসে আর শ্বশুরজি অন্যদিকে। রাতের হালকা ঠান্ডায় হাওয়া আমার গাল ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু আমার শরীর অন্য কারণে গরম ছিল। শ্বশুরজির উপস্থিতি, তার দৃষ্টির তাপ। কিছুক্ষণ পর বৈলগাড়ি একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি হালকা টাল সামলাতে না পেরে লটখড়িয়ে পড়লাম, আর শ্বশুরজির হাত হঠাৎ আমার কোমরে এসে পড়ল। সামলে বৌমা, তিনি ঘাবড়ে বললেন। কিন্তু আমার হৃদয়ে তো তার আগেই দ্রুত লাফাতে শুরু করেছিল। তার হাত আমার কোমরে কিছুক্ষণ লেগে রইল। আমি চোখ নামালাম, কিন্তু শ্বাস ততক্ষণে দ্রুত হয়ে গিয়েছিল। তিনি আস্তে হাত সরিয়ে গভীর গলায় বললেন, তুমি খুব মাসুম বৌমা। আমার আঙুল শাড়ির আঁচল শক্ত করে ধরে ফেলেছিল। আমি কি এখন আর নিজেকে থামাতে পারছিলাম না। বাড়ি পৌঁছে দেখি অন্ধকার নেমে গেছে। শ্বশুরজি বৈলগাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে এলেন। আয় বৌমা, বিশ্রাম করো, অনেক ক্লান্ত হয়ে গেছ নিশ্চয়ই, তিনি হালকা গলায় বললেন। আমি মাথা নিচু করে আসতে বললাম, আচ্ছা বাবুজি, কিন্তু ভেতরে যেতে গিয়ে দেখি তার হাত আবার আমার আঁচলটা হালকা করে ধরে ফেলল। আমার পা সেখানেই থেমে গেল। হৃদয় জোরে ধটফট করতে লাগল। বৌমা, তার গলা নিচু ছিল, কিন্তু তাতে কিছু ছিল যা আমার ভেতরে গেঁথে গেল। আমি আস্তে মাথা ঘোরালাম। আমাদের চোখাচোখি হল, আর এবার আমি চোখ নামালাম না। কিছু একটা ছিল যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, কিছু একটা ছিল যা এবার খোলাখুলি সামনে আসতে চলেছিল। ঘরে এসে বিছানায় বসলাম, কিন্তু হৃদয় তখনও বৈলগাড়ির সেই মুহূর্তে আটকে ছিল। শ্বশুরজির আমার আঁচল ধারা, তার গভীর চোখ আমার চোখে ডুবে যাওয়া, সবকিছু যেন থমকে গিয়েছিল। আমি আস্তে কবজি ছুঁলাম, যেখানে তার হালকা ছোঁয়া পড়েছিল। সেই ছোঁয়া এখনো টের পাচ্ছিলাম। এটা কি হচ্ছে আমার সঙ্গে? আমি নিজেকে বললাম। 4 বছরের একাকিত্ব আমাকে হয়তো এই মোড়ে এনে দাঁড় করিয়েছে। স্বামীর কাছ থেকে কোনো আপনত্ব পাইনি, আর এখন হৃদয় অন্যদিকে টানছে। আমি পাশ ফিরে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু মনে শ্বশুরজির মুখ ঘুরতে লাগলো, তার হালকা হাসি, তার কথায় লুকানো অনুভূতি, আর তার আমার কাছে আসা। তখনই দরজায় হালকা টোকা পড়ল। বৌমা, ঘুমিয়ে পড়েছ কি? শ্বশুরজির গলা। আমি ঘাবড়ে গেলাম, কিন্তু নিজেকে সামলে উঠে দরজা খুললাম। সামনে সেই চোখ, সেই গভীরতা। বাবুজি, এত রাতে? আমি নিচু গলায় বললাম। তিনি হালকা গলায় বললেন, ঘুমোতে পারিনি, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমার হাত ঠান্ডা হয়ে গেল, হৃদয় জোরে ধরফট করতে লাগল। বলুন, আমি নিজেকে সামলে বললাম। শ্বশুরজি কিছুক্ষণ চুপ থেকে আসতে বললেন, বৌমা, তার গলায় গাম্ভীর্য ছিল, তুমি খুব একা, তাই না? আমি আস্তে মাথা নিচু করলাম। এতদিন ধরে যা অনুভব করছিলাম, তাকে আর লুকানোর কোনো উপায় ছিল না। তিনি বললেন, আমি জানতাম, কিন্তু দেখতে চেয়েছিলাম তুমি সত্যিই কতটা অসহায়। আমি চমকে তার দিকে তাকালাম। তাহলে কি এসব একটা পরীক্ষা ছিল? বৌমা, তিনি এগিয়ে বললেন, আমি ভেবেছিলাম হয়তো তোমার কারো সাহায্য দরকার, কিন্তু তোমার আমার নয়, তোমার স্বামীর সাহায্য দরকার। আমার চোখে হালকা জল চলে এলো। এটাই সত্যি ছিল, যেটা আমি নিজের থেকেও লুকিয়ে রেখেছিলাম। তোমার জায়গা আমার কাছে নেই বৌমা, তিনি স্নেহের গলায় বললেন। তোমার জায়গা আমার ছেলের কাছে, আর এখন আমি তাকে বলবো সে তোমার সঙ্গে কত বড় অন্যায় করেছে। পরের দিন সকালে শ্বশুরজি তার ছেলেকে ডাকলেন। সে গ্রামে ফিরে এলে শ্বশুরজি তাকে পাশে বসিয়ে গম্ভীর গলায় বললেন, বেটা, কখনো ভেবেছিস তোর বউ কি অবস্থায় দিন কাটাচ্ছে? স্বামী চমকে আমার দিকে তাকালো। কি মানে বাবুজি? শ্বশুরজি বললেন, 4 বছর ধরে সে তোর অপেক্ষায় বসে আছে, কিন্তু তুই তো শুধু তোর চাকরির প্রেমে পড়ে আছিস। বিয়ের মানে কি শুধু নামের সম্পর্ক? স্বামী মাথা নিচু করল। হয়তো প্রথমবার তার নিজের ভুলের জ্ঞান হল। শ্বশুরজি বললেন, যদি এখনো তোর বউয়ের সঙ্গ না দিস, তাহলে একদিন সে সত্যিই একা হয়ে যাবে। এখন সিদ্ধান্ত তোর হাতে, হয় সম্পর্কটা বাঁচা, নয়তো এভাবেই তরপাতে ছেড়ে দে। স্বামী কিছুক্ষণ ভাবল, তারপর আমার দিকে তাকালো। আমার মুখে আশা ছিল, কিন্তু ভয়ও ছিল। তারপর সে শ্বশুরজির পা ছুঁয়ে বলল, বাবুজি, আপনি ঠিক বলেছেন। আমি এখন থেকে চাকরি ছেড়ে দেব, আমার বউয়ের সঙ্গে থাকব, ক্ষেত সামলাব, কিন্তু আর ওকে একা ছাড়ব না। কয়েক মাস পর সবকিছু বদলে গেল। স্বামী চাকরি ছেড়ে দিয়েছিল, এখন পুরো মন দিয়ে বাড়ি আর ক্ষেতের দিকে দেখছিল। এখন সে আমার সঙ্গে ছিল, আমার হাত ধরতে, আমার সুখ দুঃখের সঙ্গী হতে। আস্তে আস্তে আমিও বদলাতে লাগলাম। এখন আমি আর একা নেই, আমার জগৎ এখন পূর্ণ হয়ে গেছে। কয়েক বছর পর আমাদের কোলও ভরে গেল। 1 নয়, 2 ছেলের সঙ্গে আমাদের পরিবার সম্পূর্ণ হল। শ্বশুরজি আমাদের দেখে মুচকি হাসতেন। তিনি শুধু শ্বশুরের নয়, একজন বাবারও কর্তব্য পালন করেছিলেন। তিনি আমার একাকিত্ব বুঝেছিলেন, আমাকে ভুল পথে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন। আজ যখন পেছন ফিরে তাকাই, তখন বুঝতে পারি
একজন শ্বশুর চাইলে তার বৌমার জীবন সামলে দিতে পারেন। এই গল্প একজন ভালো শ্বশুরের উদাহরণ, যিনি তার বৌমার অনুভূতি বুঝলেন আর তাকে সঠিক পথ দেখালেন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই। একজন স্ত্রীর শুধু স্বামীর নামের প্রয়োজন হয় না, তার ভালোবাসা আর সমঝের প্রয়োজন হয়। যখন একজন নারী বিয়ে করে, সে এটা আশা করে না যে তার স্বামী তাকে দামি উপহার দেবে বা বড় বাড়িতে রাখবে। সে শুধু চায় তার স্বামী তাকে বুঝুক, সময় দিক, আর এটা বোঝাক যে সে একা নয়। কিন্তু যখন স্বামী তার স্ত্রীকে উপেক্ষা করে, তাকে একা ছেড়ে দেয়, তখন সে ভালোবাসা আর আপনত্ব অন্য জায়গায় খুঁজতে শুরু করে। মাঝে মধ্যে এমন হয় যে তার কেউ বোঝার মতো মানুষ মিলে যায়, যে তার একাকিত্ব ভাগ করে নেয়। আর এটাই সেই মোড় যেখানে সম্পর্ক ভাঙতে শুরু করে। তাই সব স্বামীর কাছে আমার একটাই অনুরোধ, তোমার স্ত্রীকে শুধু স্ত্রী ভেবো না, তাকে জীবনসঙ্গী মনে করো। তাকে সময় দাও, তার অনুভূতি বোঝো, আর সবচেয়ে জরুরি, তাকে সেই ভালোবাসা দাও যেটা শুধু তোমার কাছ থেকেই পাওয়া উচিত। যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আরও এমন গল্প পড়তে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন চালু করে রাখো। মনে রাখো, সম্পর্ক ভালোবাসা দিয়েই চলে, আর যেখানে ভালোবাসা থাকে না, সেখানে শুধু শূন্যতা থাকে। আচ্ছা জান, তোমার কি সেসব কথা মনে আছে? আর একটু জানলা খোলো না, তোমাকে একটু শুয়ে দেখি, টাচ করে দেখি। ওই যে প্রথম যেদিন আপনার মিলন হইল, আরে জানলা করবো কেন? আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো। তবে বাইরেই দাঁড় করে রাখবা, একটু জানালাটা খোলো না। জানলা দিয়ে কি করা যাবে? কিছু না, যদি হাত বাড়াইয়া একটু হাতের সাথে একটু হাতটা মানে টাচ করা যাবে, তাছাড়া তো আমি কিছু দিতে পারবো না। ওরে পাগলি, তোমাকে একটু শুয়ে দেখবো। না না, আমার ভালো লাগবে না, শুনলে না গা গরম। ওরে জান, জানালার বাইরে থেকে তো আর মজা লাগে না, একটু চেষ্টা করো না ভিতরে নেওয়ার জন্য। আমি ওটা চেষ্টা করে ওর দাঁড় করে নিব, আসেন। আরে বাইরে থেকে তো তোমাকে দেখার স্বাদ মাত্র মিটবে না, বুঝছো? আচ্ছা, তোমার যে একটা তিল ছিল, সেটা কি হলো? তুই তো তিলটা দেখছি, এটা মনে রাখছি। আরে আমি তোমার ওই তিলের কথা কি বলতে পারি? ওইটা সবসময় মনে রাখছি, বুঝছো? তাহলে একটা কথা বলি এসে, হুম। আপনি যেদিন আমার সাথে ওইটা হবে না, হ্যাঁ। ওই তিলটা অনেক লং টাইম নিয়ে দেখাও। একটু দেখাও না বিয়ান। ওটা তিল দেখি, আচ্ছা দেখাচ্ছি। এই তিলটা কোথায় মনে আছে কি? এই যে তিলটা। আরে ডান ঠ্যাঙে তো এটা ছিল। আরে ঘাট পায় মানে? না না, ভুল হয়েছে, বাম পায়। এই যে তিলটা দেখা যাচ্ছে, এখনো আপনার মনে আছে? আরে দেখাও না একটু। আমার লজ্জা লাগে, কাছে এলে দেখাও। আচ্ছা দেখেন, এই যে দেখছেন, দেখছেন তিলটা, দেখছেন তো তিলটা বের হয়েছে তো এই, জান, তোমার ঠ্যাং গুলো না বেশ সুন্দর, মোটা মোটা, অনেক সুন্দর লাগছে। তাই না? এই জান, তুমি এত সুন্দর হয়েছো, আসলে তুমি সবসময় বাসাতে কি খাও? আমি তো ভাত খাই, মাছ খাই, ডিম খাই, দুধ খাই, আর কি খাবো? আচ্ছা, তোমার গলার এই অলংকারে তোমাকে কে দিল এত সুন্দর? হ্যাঁ, এই সোনা না, তোমার সোনার মতোই একদম কালার, সুন্দর চকচকা, দেখতে ভালোই লাগছে, তোমার সোনাটার মতোই। আরে ধ্যাত তেরি, আপনি না আগের মতোই ঠংকামি রয়ে, আমার মনে হয় তোমার অন্য নাগর তোমার এইটা কিনে দিছে, তাই না? পাগল মতো কথা বললেন না, আমি দেখাইছিলাম না। তোমার সোনা তো কালো, তাই না? আমার সোনা কালো না। আরে সোনা বলিনি, স্বর্ণ। ও, তাও বলো। কানটা একটু পরিষ্কার করো, বুঝছো? তোমার সোনাই বল। শোনেন, আমার সোনা কালো না সাদা, ওটা তো আমি আপনাকে ওই দিনই দেখাইছি। হুম। ওই যে প্রথম যেদিন আপনার মিলন হইল, আমার শাশুড়ির জমি, মনে আছে? কেমন লাগছিল সোনা? খুব ভালো লাগছিল, তাই না? আচ্ছা জান, তোমার সোনার দাম কত? বুঝলাম না, কি বললেন? তোমার এই সোনাটা কত দিয়ে কিনছি? মানে মানে গলাটা, নাকি আমার কাছে যে আল্লাহ পাক দিছে ওটা? আরে না না, ওটা বলিনি। হুম, আরে স্বর্ণ বলছি, স্বর্ণ। এটা বললাম না, বড় ভাই দিছে। কত এটা, মূল্য কত এটা? এটা মনে হয় 50,000 টাকা। ও বাবা! এই জান, এই জান, একদিন তোমার সোনাটা আমাকে একটু ভালো করে দেখায় তো, কত দাম দিয়ে বানাইছো, দেখবো তোমার সোনাটা কেমন।
অবশ্যই দেখাবো, যেভাবে দেখতে চান নাড়াচাড়া দিবেন, দেখবেন, আমি আবার ইচ্ছে করলে কিছু করতে চাইলে আমি করবেন। আমি কবে যাব তোমার এই সোনা দেখতে? আপনি কালকে আসেন। ওরে জান, আমি কিন্তু গেলে কালকে রাত্রে যাব। আরে কালকে আসলে ভালো হবে, আমার শাশুড়ি তো মরেই গেছে, আর মেয়েটা কালকে আমি ওর নানুর বাড়ি পাঠাবো। আপনি আইসেন, ওকে। মাস্তি করবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাব। অনেক মজা হবে। দেখো আবার রাতের পরে ঘুমের বসে অন্য জায়গায় আবার চলে যাও না। পাগল হয়েছেন আপনি, আপনার জন্য আমার পরানটা কেমন করতেছে। কখন বিয়ে সাথে কাছে পাবো, কখন পায়ের মাথা থেকে কপাল পর্যন্ত চুমু খাবো। আমি জানি না বিয়ে গরম হয়ে যায় আপনার সাথে কথা বললে। ও তাই নাকি? ওরে বাবা, আমার আবার কপালটা এত খুলে গেল তোমার কাছে, এত ভাগ্যবান আমার। আরে আপনি তো ভাগ্যবান আগে থেকে, আমার মতো বিয়ে পেয়ে আপনি খুশি না? ও জান, হুম। আমি মনে হয় দুনিয়ায় বেশি দিন থাকবো না। কেন? যেসব রং তামাশা দেখছি দুনিয়াতে, আর ভাল লাগে না। আরে বিয়ে সাপ, বিয়ে তো শুধু বিয়ের জন্যই। আরে না জান না, তোমাকে না আসমানের হুর পরীর মতো লাগে, বুঝছো? আর কইন না, কইয়া গায়ে গরম করেন না, কিন্তু আমি কিন্তু এখন চলে আসবো। এই জান। হ্যাঁ। আচ্ছা জান, তুমি রাত্রি একা একা কিভাবে শুয়ে থাকো? আমি একা একা কোল বালিশটা জড়াই ধরে শুয়ে থাকি, কি করবো, কোল বালিশটা কিছু বুঝে না। আজকে রাত্রে স্পেশাল খাবার নিয়ে তোমার বাসায় যাব, তুমি দরজা খুলে রাখো, জানলা খুলে রাখো, বুঝছো? আরে জানলা করবো কেন, আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো। আরে জানলা খোলা থাকলেই হবে, দরজা খোলা লাগবে না ভিতরে, কারণ যাব না, বুঝছো? জানলা খুলে কি করা যাবে? একটু হাত বাড়ায়, একটু হাতের সাথে একটু হাতটা মানে টাচ করা যাবে, তাছাড়া তো আমি কিছু দিতে পারবো না। আরে জানালা দিয়ে আদর করা যাবে, বোঝে না পাগলি। না না, আমার ভালো লাগবে না, শুনলে আরো গা গরম হয়ে গেলে আমার সমস্যা। আচ্ছা জান, এটা কোনো কথা? আচ্ছা আপনি রাত 12টার পরে আসেন জানালার সামনে, একটু দেখি। আর ঠোঁটটা না। এই জান, তুমি কি খাওয়া দাওয়া করছো রাত্রে? না, এখনো খাইনি, মনটা ভালো না তো। কেন, মনে আবার কি হলো? যার জীবনে কেউ নাই, তার মন কেমনে ভালো থাকবে। আমি কি খাওয়াই দেবো জান? উম, দূর থেকে কি খাওয়ানো যায়? যাবে না কেন, ইচ্ছা থাকলেই যাই। তবে তোমাকেও আমার খাওয়াই দিতে ইচ্ছে করে, তুমিও আমাকে খাওয়াই দেবে। যখন কাশি আসবেন না, তখন আমি আপনাকে খাওয়াই দেবো, আপনি আমাকে খাওয়াই দেবেন, ওকে? আচ্ছা জান, আমি তোমার কাছে গেলে তোমার কেমন অনুভূতি জাগে? তুমি কি আমাকে অনেক আদর করবা, অনেক ভালোবাসবা? নাকি আমি যদি তোমাকে অনেক আদর করি, অনেক ভালোবাসি, বুকে জড়ায় ধরি, অনেক স্বপ্ন আমার, তাহলে তোমার কেমন লাগবে বলো তো জান, তোমার অনুভূতিটা? এই যে বুঝেনি তো, বিয়েতে যা হয় আর কি, ছেলেদের এরকম করলে। আহা হা, সত্যি? হ্যাঁ। তাহলে তো অনেক আদর করতেই হয় তোমাকে। হ্যাঁ, করবে একদিন। বেশ, আমার একটু ঠান্ডা করে দেন না, খুব খারাপ লাগছে। কেমনে ঠান্ডা করবো বিয়ান, আমার অবস্থাই তো তাই। তা আমি তো গরম হয়েছি। বরফে ডুব দেবো, বুঝছো? কে ঢুকবে? বরফে বরফে। তাহলে আমি কই ঢুকবো বললেন? ওরে জান, বরফে ডুব দিয়ে সমস্ত শরীর ঠান্ডা করতে হবে, বুঝছো? বেশ, ওখান থেকে না কিছু দেওয়া যায়? কি দেওয়ার আছে ভাই? এখান থেকে দেওয়ার মতো শুধু বরফের ওই ঠান্ডা পানিই দেওয়া যায়, আর তো কিছু দেওয়ার মতো নাই আমার কাছে। তোমাকে ঠান্ডা করার মতো অবস্থান থাকলে তো এখনই ঠান্ডা করতাম, বুঝছো? যেখানে পানি দিলে ঠান্ডা হয় সেই পানি আমার লাগবে। এই জান, কোন? তুমি তো ঘুরে ঘুরে ওই একই কথা বলছো। ঘুরে ঘুরে ওটা বলতেছি কেন বুঝতেছেন না? আমি তো ওটাই চাচ্ছি। আরে শুনো না আমার কথা। কোন? যত কিছুই বলি জান, শুধু তোমার কাছেই মনটা যাইতে ইচ্ছা করে। তাহলে একটা কাজ করেন, কি করবো বলো? কাছে চলে আসে। তুমি যে জিনিস তোমার কাছে যাইতে ভয় করে। ভয় করে? আর আপনি কিছু করতে পারেন না, সবাই আমি করবো, আসেন। আরে যুবক বয়সে না মেয়ে মানুষ দেখে কখনো ভয় করিনি, হিংস্র বাঘের মতো গেছি। আর এখন? আরে কোনো ভয় নেই, আপনার কষ্ট দিব না, আসেন। আচ্ছা জান, আমি তোমার সঙ্গে এমনি মজা করলাম, বুঝছো? অবশ্যই আমি আসবো, কিন্তু শোনো, রাত 11টার পরে তুমি জানালা খুলে রেখো,
তারপরে ওখান থেকে তোমার সাথে কথা বলি, তারপর দরজা খুলবা, ভিতরে ঢুকে তোমার সাথে অনেক মজা করব, অনেক আলাপ করব, অনেক গল্প করব, অনেক ভালোবাসবো, বুঝছো? আমি আসছি কিন্তু, সিরিয়াস বলছি, রেডি থেকো, হ্যাঁ? সত্যি হুম, চলে আসুন। আমি তো বললাম রে বাবা, সত্যি আসবো, অপেক্ষা করো। কলিজার ভাই, যদি আপনার ভিডিওটা বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। ধন্যবাদ। আমার ভাতিজা আমাদের বাড়িতে এসে ইঞ্জিনিয়ারিং শেষ করার জন্য থাকতে শুরু করেছিল। সেই সময়ে আমার এবং আমার স্বামীর মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছিল। প্রতি রাতে আমার স্বামী আমাকে সময় দেওয়ার পরিবর্তে ঘুমিয়ে পড়ত। একদিন রাতে ভাতিজা আমাকে হলের সোফায় বসে থাকতে দেখ। তখন সে আমাকে তার ঘরে নিয়ে গেল। সে বলল, মামি, আমি প্রতিদিন আপনাকে এইভাবে বিষণ্ণ মুখে বসে থাকতে দেখি। আজ থেকে আমি কখনোই আপনাকে মামার অভাব অনুভব করতে দেব না। বলে সে আমার পাশে বসে গানের তাল মিলিয়ে গান শুনতে শুরু করল। হ্যালো বন্ধুদের, আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার নাম অনামিকা। বিয়ের পর আমার স্বামী তার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে সে আমার দিকে একটুও মনোযোগ দিত না। ঘরে আমার সঙ্গী বলতেছিল আমার 7 বছর বয়সী শাশুড়ি, যার সেবা করা আমাকে কঠিন মনে হতো না। তবে স্বামীর সঙ্গে দূরত্বের কারণে আমি বেশ চঞ্চল হয়ে উঠেছিলাম। আজকের রাতে আমি খুব খুশি ছিলাম, কারণ পরের দিন রবিবার, আর আমার স্বামী আমার সঙ্গে থাকবে। রাতে ঘুমানোর আগে আমি মহেশকে বললাম, কাল তুমি কোথাও যাবে না, কারণ কালকের দিনটি পুরোপুরি আমার হবে। আমাদের মধ্যে কেউই কাল বাধা দিতে পারবে না। তখন মহেশ বলল, অনামিকা, আমার একটি কথা বলার ছিল। আমার চাচাতো বোনের ছেলে অভিষেক আগামীকাল থেকে কিছু বছর আমাদের বাড়িতে থাকবে। তার ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করতে হবে, তাই সে আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করবে। এটা শুনেই আমি বুঝতে পারলাম যে আমার স্বামীর সঙ্গে সময় কাটানোর এই দিনটিও আমার জন্য হারিয়ে গেল। তাই যেই আমাদের বাড়িতে থাকতে আসছিল তার ওপর আমার অনেক রাগ হচ্ছিল। কিন্তু যেই ব্যক্তির ওপর আমার রাগ হচ্ছিল সে যে আমার জীবনে রং আনতে চলেছে তা আমি একটুও কল্পনা করতে পারিনি। রাতের আগের মাথায় আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালের খাবারের সময় অভিষেক বাড়িতে এলো। আসার সঙ্গে সঙ্গে সে আমার শাশুড়িকে প্রণাম করল। তারপর সে আমাদের কাছে এলো। তখন মহেশ বলল, ভাতিজা, পায়ের ছোঁয়া কখনো করতে নেই। এটা বলেই মহেশ তাকে আলিঙ্গন করল। অভিষেক দেখতে খুবই সুন্দর ছিল, সম্পূর্ণ সাদা রং এবং পূর্ণাঙ্গ শরীর। আমার দৃষ্টি সেদিন তার উপর থেমেছিল। আসার সঙ্গে সঙ্গে আমি তাকে এক দৃষ্টিতে দেখছিলাম। অভিষেক খুবই কথা বলতে ভালোবাস। আসার সঙ্গে সঙ্গে সে অনেক কথা বলতে লাগল, আর আমি তার কথায় হাসতে শুরু করলাম। তারপর দেখতে দেখতে সে আমাদের বাড়িতে কিছুদিন থেকে গেল। একদিন অভিষেক তার ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনার জন্য কলেজে গিয়েছিল এবং সেই দিনই খুব তীব্র ঝড় বৃষ্টি শুরু হল। তখন আমি অভিষেকের জন্য খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। গত কয়েকদিন ধরে সে আমাদের পরিবারের সদস্যের মতো আমাদের সঙ্গে থাকছিল। অনেকবার সে রান্নাঘরে আমার কাজে সাহায্য করত। আমি অভিষেককে বারবার ফোন করছিলাম। সাধারণত সে সন্ধ্যা 6টার মধ্যে বাড়ি ফিরে আস, কিন্তু আজ 7টা বেজে গিয়েছিল আর সে এখনো ফিরে আসেনি। মহেশ আগেই ফোন করে জানিয়েছিল যে অতিরিক্ত বৃষ্টির কারণে সে কিছু সময় অফিসে থাকবে। কিন্তু আমি অভিষেকের জন্য খুব চিন্তিত ছিলাম, কারণ সে বাইকে করে গিয়েছিল। তার জন্য অপেক্ষা করতে করতে আমি বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই অভিষেক সম্পূর্ণ ভিজে বাড়িতে এলো। তাকে দেখে আমি সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটি তোয়ালে নিয়ে এসে তার গায়ে মুড়িয়ে দিলাম। তারপর সে তার ঘরে চলে গেল। আমি চা বানানোর জন্য রান্নাঘরে চলে গেলাম। যখনই আমি কারো জন্য চা বানাতাম তখন আমাকে শাশুড়ির জন্য একটি কাপ চা বানাতে হতো, কারণ তিনি চা খুবই পছন্দ করতেন। শাশুড়িকে একটি কাপ চা দেওয়ার পর আমি দ্রুত একটি কাপ নিয়ে অভিষেকের ঘরে গেলাম। আমি যখন তার ঘরে গেলাম তখন সে বরমুডা পরেছিল, তার শরীরে কোনো পোশাক ছিল না, আর সে তখনই তার চুল শুকোতেছিল, তাই ঠান্ডা থেকে সে একটু কাঁপছিল। আমি তার চুল শুকানো শুরু করলাম। তখন আমরা একে অপরের খুব কাছে ছিলাম। আমি যখন অভিষেক থেকে দূরে সরলাম তখন আমি তার দৃষ্টি লক্ষ্য করলাম। তার দৃষ্টি আমাকে কিছুটা আলাদা মনে হলো। অভিষেক আমাকে খুবই ভালোবাসার চোখে দেখছিল। তখন আমি বললাম, গরম গরম আদা দেওয়া চা খাও। অভিষেক হঠাৎ আমার হাত ধরে আমাকে তার পাশে বসাল। সে বলল, আপনি আমার সত্ত্বেও আপনি আমার কতটা যত্ন নেন। আমি বললাম, অভিষেক, আমি আর তোমার মামা সত্ত্বেও এবং চাচাতো ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য করি না। আমার নিজস্ব ভাতিজা নেই, কিন্তু তুমিও আমাদের জন্য কম প্রিয় নও। তুমি আমার প্রিয় ভাতিজা। আমি তোমার জন্য এখনো কিছুই করিনি, তুমি আমার এত প্রশংসা করছা কেন? আমরা কথা বলছিলাম, এমন সময় বাড়ির ঘণ্টা বাজ। মহেশ বাড়িতে ফিরে এসেছিল। সেদিন রাতে মহেশ প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ল। বিয়ের 3 মাস পরই সে তার স্ত্রীকে ভুলে গিয়েছিল। বিয়ের আগে সে খুবই ভালোবাসার কথা বলত, কিন্তু এখন সে তার অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। এতে বিরক্ত হয়ে
আমি বাইরে হলের সোফায় গিয়ে বসে পড়লাম। বাইরে এসে দেখি অভিষেকের ঘরের আলো জ্বলছে, তার দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। তাই আমি হলের সোফায় বসে রইলাম। কিছুক্ষণ পর আমি আমার হাতে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। তখন আমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠলাম। সামনে দেখি অভিষেক আমার পাশে বসে আছে। সে আমার এক কান থেকে হেডফোন খুলে নিজের কানে লাগিয়ে নিয়েছে। দিনে অন্তত একবার সে আমাকে বিশেষ অনুভূতি দেয়, যাতে আমার কলেজের দিনগুলি মনে পড়ে। তারপর সে আমার হাত ধরে আমাকে তার ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে সে বলল, মামি, এখানে আসার পর থেকে আমি প্রতিদিন রাতেই আপনাকে হলের সোফায় বিষণ্ণ মুখে বসে থাকতে দেখি। আপনার এবং মামার মধ্যে সবকিছু ঠিকঠাক তো চলছে? আপনি কি গান শুনে আপনার একাকিত্ব কাটানোর চেষ্টা করেন? অভিষেক আমার মনের সমস্ত কথা চিনতে পেরেছিল। আমি তার দিকে তাকিয়ে শুধু মুচকি হাসলাম। তখন সে আমার হাত ধরল এবং কথা বলতে শুরু কর। সে বলল, কিছু সময়ের জন্য আমাকে আপনার আত্মীয় হিসেবে না দেখে একজন বন্ধু হিসেবে দেখুন, কারণ যেসব কথা আমরা বন্ধুদের সাথে খোলাখুলি বলতে পারি সেগুলো হয়তো আপনি মামির মতো আমাকে বলতে পারবেন না। তাই আমাকে আপনার বন্ধু মনে করুন এবং আমার সঙ্গে মন খুলে কথা বলুন। অভিষেক তার কথার মাধ্যমে আমাকে তার আপন করে নিয়েছিল। তখন আমি তাকে আমার সমস্ত চিন্তা বললাম। আমি বললাম, অভিষেক, তুমি যা বললে সবই সত্যি। তুমি কিছু দিনের মধ্যেই আমার মনকে চিনে ফেলেছ। কিন্তু আমার স্বামী আমাকে ভুলে গিয়েছে। আমাদের মধ্যে অনেক দূরত্ব এসে গেছে। স্ত্রী শুধুমাত্র ঘরের কাজ করার জন্য নয়, তারও স্বামীর কাছ থেকে কিছু ভালোবাসার আশা থাকে। মহেশ এটা ভুলে গেছে। এরপর অভিষেক বলল, মামি, আপনি অতিরিক্ত ভাববেন না। মামা যখন আপনার ভালোবাসার কথা মনে করবে তখন করবে, কিন্তু আমি যতদিন আছি আপনাকে একাকিত্ব অনুভব করতে দেব না। আজ থেকে আমরা দুই বন্ধু। আমি অভিষেকের বন্ধুত্বকে হৃদয় থেকে মেনে নিয়েছিলাম। তখন সে আবার আমার মোবাইলে গান প্লে করে দিল। তারপর আমরা একটি হেডফোনে গানের সুরে মিশে গেলাম। আমার প্রেমিকের মতো সে আমার পাশে বসে আমার হাত ধরে ভালোবাসার গান শুনছিল। গান শুনতে শুনতে সেই রাতে আমি অভিষেকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। আমাদের দুজনেরই চোখ লেগে গিয়েছিল। হঠাৎ তার ঘরের দরজায় ঠকঠক করা হলো। সেই শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমি অভিষেকের ওপর হাত রেখে ঘুমিয়েছি। তখন আমি তাড়াতাড়ি তার কাছ থেকে দূরে সরে গেলাম। সে দরজা খুল, তখন বাইরে শাশুড়ি দাঁড়িয়েছিলেন। আমি দ্রুত তার ঘরের বাথরুমে লুকিয়ে পড়লাম। তাই শাশুড়ি আমাকে দেখতে পেলেন না। তার ঘরের আলো জ্বলতে দেখে তিনি তাকে ডাক দিয়েছিলেন। শাশুড়ি চলে যাওয়ার পর আমিও চুপি চুপি আমার ঘরে চলে এলাম। অনিচ্ছাকৃতভাবে সেই রাতে অভিষেকের সঙ্গে আমার একটু বেশি ঘনিষ্ঠতা হয়েছিল। এর ফলে তার মনে কি প্রভাব পড়েছিল তা আমি একটু আন্দাজ করতে পারিনি। পরের দিন সকালে মহেশ অফিসে চলে গেল, কিন্তু অভিষেক তখনও বাড়িতে ছিল। আমি তাকে তার টিফিন নিয়ে আসতে বলেছিলাম। তখন সে বলল, আজ তার ছুটি। আমি ছুটির কারণ জিজ্ঞেস করলাম। সে তখন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, এই ছুটি আমি শুধু তোমার জন্যই নিয়েছি। আমার বন্ধু হিসাবে তোমার সাথে কিছু ভালো সময় কাটাতে চাই। অভিষেকের এই ইচ্ছাটা আমি জানতাম না। সেদিন সে সারাদিন আমার কাজে সাহায্য করল, আর সন্ধ্যায় আমাকে আমার পছন্দের জায়গায় নিয়ে গেল ঘুরতে। রাতে মহেশ আমাকে বলল যে সে পরের সপ্তাহের জন্য ছুটি নিয়েছে। সে বলল, আমার 3জন কাছের বন্ধুর বিয়ে আছে এবং সেগুলো একই শহরে। একজনের বিয়েতে 2 দিন, অন্যজনের বিয়েতে 2 দিন এবং তৃতীয় বন্ধুর বিয়েতে আরও 2 দিন লাগবে। আমরা সবাই মিলে শেষ বিয়েতে যাব। কেবল পুরুষরাই যাচ্ছে, কারো স্ত্রী যাচ্ছে না, তাই তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। মহেশের এই কথাগুলো শুনে আমার খুব রাগ হয়েছিল। বন্ধুর বিয়ের অজুহাতে হলেও আমি তার সাথে কিছুদিন ছুটি কাটাতে পারতাম। কিন্তু মহেশের কোনো পরোয়া ছিল না। সে বিবাহিত হয়েও ব্যাচেলর জীবনে ফিরে যেতে চাইছিল। পরের দিন ঠিক সময়ে তার বন্ধুরা তাকে নিতে এলো। মহেশ আগামী 6 দিন বাড়িতে থাকবে না। বাইরে যাওয়ার আগে সে অভিষেককে বলল, মামি আর নানির ভালোভাবে যত্ন নিও। অভিষেক মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু তার চোখের দৃষ্টিতে আমি যেন এক অজানা শঙ্কা অনুভব করলাম। মনে হল মহেশ যেন চোরের হাতে চাবি দিয়ে যাচ্ছে। মহেশ বাড়িতে না থাকায় অভিষেকের আমার প্রতি গোপন অনুভূতিগুলো ধীরে ধীরে প্রকাশিত হতে চলেছিল, যা আমি একটু আন্দাজ করতে পারিনি। মহেশ বেরিয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে আমার ঘরে চলে গেলাম। আমি তখন বিছানায় চাদর মুড়িয়ে শুয়েছিলাম। হঠাৎ অভিষেক আমার ঘরে চলে এলো। ভেতরে ঢুকেই সে দরজা বন্ধ করল আর আমার পাশে এমনভাবে শুয়ে পড়ল যেন সে আমার স্বামী। তখন অভিষেক বলল, অনামিকা মামি, তুমি ঘুমিয়ে পড়লে কেন? আমাদের কাছে এখন একটা দারুণ সুযোগ আছে। আমি তোমার জন্য একটা চমক রেখেছি। আমি সঠিক সময়ে আমার কলেজ থেকে ছুটি নিয়েছি। এবার তাড়াতাড়ি তৈরি হও, আমাদের বাইরে যেতে হবে। আমি বারবার জিজ্ঞেস করছিলাম আমরা কোথায় যাচ্ছি, কিন্তু সে কিছুই বলছিল না। শুধু বলল, নানিকে বলো তুমি তোমার বন্ধুর বিয়েতে যাচ্ছ আর সন্ধ্যার আগেই ফিরে আসবে। বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই সে আমাকে তার সাথে নিয়ে যেতে চাইল। শাশুমা আমাকে বিয়েতে যেতে অনুমতি দিলেন, যদিও আমি নিজেই জানতাম না কোনো বন্ধুর বিয়েতে যাচ্ছি। অভিষেক আমাকে তার বাইকে নিয়ে রওনা হল।
আধা পথেই আমি লভ বার্ডস পার্কের সাইনবোর্ড দেখলাম। তখন আমি অভিষেককে বললাম, তুমি কি আমাকে লভ বার্ড পার্কে নিয়ে যাচ্ছ? এটা শুনেই সে বাইকটা রাস্তার ধারে নিয়ে গেল আর জোরে ব্রেক কষল। ফলে আমি পুরোপুরি তার ওপর পড়ে গেলাম। পড়ে যাওয়ার ভয়ে আমি পেছন থেকে তাকে জোরে ধরে ফেললাম। বাইক থামাতেই অভিষেক বলল, অনামিকা মামি, তুমি খুবই চতুর, তুমি ঠিক সাইনবোর্ড পড়েছ। আমি তোমাকে আজ একদিনের জন্য লভ বার্ডস পার্কে নিয়ে যাচ্ছি। সবসময় রান্নাঘরে থাকার ফলে তোমার মনও যেন খিচুড়ির মতো হয়ে গেছে। আজ তোমার বন্ধু হিসেবে তোমাকে একটু বাইরের জগৎ দেখাতে চাই। কয়েক ঘন্টার মধ্যেই আমরা লভ বার্ডস পার্কে পৌঁছালাম। সেখানে আমরা অনেক মজা করলাম। একাধিক স্পটে আমি অভিষেকের হাত ধরে ঘুরছিলাম, আর অনেকে আমাদের দম্পতি ভেবে ভুল করেছিল। অভিষেক কখনো আমার কোমরে হাত দিয়ে, কখনো কাঁধে হাত রেখে আমার সঙ্গে ছবি তুলছিল। সন্ধ্যা 7টার আগে আমরা বাড়িতে ফিরে এলাম। বাড়ি থেকে বাইরে বের হয়ে আমি অনুভব করলাম যে বাইরের জগতেও একটি সুন্দর জীবন আছে। সেই রাতেই আমাদের কলেজের গ্রুপে আমার এক বান্ধবীর বিয়ের কার্ড এলো। বিয়েটা খুব তাড়াতাড়ি ঠিক হয়েছে, পরের দিনই বিয়ে। আমি ভাবছিলাম শাশুমাকে কি বলবো। সেই রাতে অভিষেক আমার ঘরে এলো। সে আমাকে সাহস দিল এবং বলল, যা সত্যি তাই বলে দাও। আমি শাশুমাকে সত্যি কথাই বললাম। তিনি আমার কথায় বিশ্বাস করলেন। পরের দিন যখন আমি বিয়েতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, অভিষেক আমার আশেপাশেই ঘুরছিল। সে কখনো আমার শাড়ির সাথে মিলিয়ে দুল এনে দিচ্ছিল, কখনো আমার ব্লাউজের ফিতা বেঁধে দিচ্ছিল, আবার কখনো আমার চুল ঠিক করছিল। তার হাত বারবার আমার পিঠে পড়ছিল। আমরা যেন এক প্রেমিক প্রেমিকার মতো একে অপরের খুব কাছাকাছি ছিলাম। অভিষেক আমার ছোট ছোট বিষয়গুলোর খুবই যত্ন নিচ্ছিল। তার ভালোবাসা আমার মনকে ধীরে ধীরে দখল করে নিচ্ছিল। সেদিন আমি খুব সুন্দর করে সেজেছিলাম, তাই রিকশায় চেপে বিয়েতে গিয়ে আমি আমার মেকআপ নষ্ট করতে চাইনি। আমি মহেশকে আমার বান্ধবীর বিয়ের কথা জানিয়েছিলাম। বিয়েটা আমাদেরই শহরে ছিল, তাই মহেশ বলল, অভিষেককে সাথে নিয়ে বড় গাড়িতে চড়ে যাও। অভিষেক এক পায়ে দাঁড়িয়েই আমার সাথে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিল। সেদিনও সে সেজে গুজে আমার সাথে বের হল। অভিষেক সেদিন খুবই সুদর্শন দেখাচ্ছিল। আমার দৃষ্টি তার উপর নিবদ্ধ ছিল। বিয়েতে আমি তাকে ড্রাইভার হিসেবে নিয়ে যাইনি, তাই তাকে সাথে নিয়ে বিয়ের হলের ভেতরে গেলাম। আমার অনেক বান্ধবী মহেশকে দেখেনি, তাই তারা অভিষেককে আমার স্বামী মনে করেছিল। তারা মজা করে বলতে লাগল, তুই এমন একটা হিরেকে কোথা থেকে পেলি? কাশ আমাদের স্বামীও এত হ্যান্ডসাম হতো। তারা নিজেদের মধ্যে কথা বলছিল আর হাসছিল। তাদের সন্দেহ দূর করতে আমি বললাম, এটা আমার স্বামী নয়, এটা আমার ভাতিজা। কিছুদিনের জন্য আমাদের বাড়িতে এসেছে। তখন সবাই বলতে লাগল, তোর ভাগ্য এত খারাপ কেন? আমরা তো ভাবছিলাম অভিষেক তোর স্বামী। কিছু বান্ধবী অভিষেকের চারপাশে জড়ো হয়ে তার সাথে কথা বলতে লাগল। সে খুব মিশুক ছিল। তখন আমার সবচেয়ে কাছের বান্ধবী আমার কাছে এসে নিজের সমস্যার কথা বলতে লাগল। সে বলল, আজকাল আমার স্বামী আমার কোনো খেয়ালই রাখে না। সে যদি আমার ভালোবাসার পরোয়া না করে, তাহলে আমিও তার জন্য ভাবব না। আমি এমন একজন প্রেমিক পেয়েছি, যে আমার অভিষেকের মতোই যুবক আর সুদর্শন। কয়েক মাস ধরে তোমার সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি দেখিনি। মনে হচ্ছে তুমিও তোমার বিবাহিত জীবনে বিরক। কেন তুমি মহেশের চিন্তা করে সময় নষ্ট করছো? তোমার সামনে ক্যাডবেরি থাকতে তুমি বিস্কুট নিয়ে বসে আছ কেন? যদি মহেশ তোমার পরোয়া না করে, তবে নিজের চাহিদা পূরণের জন্য অভিষেককে নিজের কাছে রাখো। আমি তো দেখছি অভিষেক তোমার প্রতি বেশ বিশ্বাস। এতগুলো মহিলার ভিড়ে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তার চোখ তোমার ওপরই পড়ছে। তুমি এখন আর কি নিয়ে চিন্তা করছো? জীবনের প্রেমের মুহূর্তগুলো অভিষেকের সাথে উপভোগ করে নাও। কিরণের কথাগুলো একদম ঠিক ছিল। সেই রাতে আমি নিজেই অভিষেককে আমার ঘরে ডেকে নিলাম। সে ঘরে ঢুকতেই আমি ইচ্ছে করে আমার প্রথম রাতের নাইটি পরেছিলাম। আমাকে দেখে অভিষেক তার চোখ ঢেকে ফেল। সে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু আমি তার হাত ধরে টেনে ঘরের ভেতরে নিয়ে এলাম। তারপর আমি বললাম, অন্যায় অভিনয় বন্ধ করো। তোমার মুখে কতটা ভালোবাসা আছে তা আমি ভালোভাবেই বুঝেছি। এখন নাটক বন্ধ করো। এই শুনে অভিষেক বলল, অনামিকা মামি, কিছু কিছু জিনিসের মজা আমাকেও নিতে দাও। শুরুতে কেনই বা তুমি এত ছোট পোশাক পরে আমার সামনে এলে? আগে তুমি সম্পূর্ণ গা ঢাকা পোশাক পরে এসো। সবকিছু যদি আগেই তুমি নিজেই করে ফেলো, তাহলে আমি কিভাবে তোমাকে আনন্দ দেব? সে ঠিকই বলেছিল। আমাকেও অভিষেকের সঙ্গে ছোট ছোট বিষয়গুলোয় ভালোবাসার স্বাদ নিতে হবে। তখন আমি গা ঢাকা পোশাক পরে এলাম। তারপর অভিষেক আমাকে তার বুকে টেনে নিল। সে আমার সঙ্গে কথা বলতে শুরু কর। কিছুক্ষণ পরেই আমাদের গভীর আলাপ চলছিল, যা আমার জানা ছিল। তখনই শাশুমার গলা শোনা গেল। তাকে আমার কাছে তার হাঁটুতে তেল লাগানোর জন্য বললেন। না চাইলেও আমি 15 মিনিট ধরে তার পায়ের মালিশ করলাম। তারপর আমি যখন আমার ঘরে ফিরে এলাম, অভিষেককে সেখানে দেখতে পেলাম না। তার ঘরে গিয়ে দেখলাম সে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে আমি অভিষেককে একটু রাগান্বিত দৃষ্টিতে দেখছিলাম। আমি রান্নাঘরে কাজ করছিলাম। তখন সে আমার কাছে এসে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, অনামিকা মামি, রাগ করার কোনো প্রয়োজন নেই। আজ আমি তোমার জন্য একটা রোমান্টিক চমক রেখেছি। আজকের রাত পুরোপুরি তোমার, আর তুমি আমার।
আমি বুঝতে পেরেছিলাম অভিষেক আমার চেয়েও বেশি রোমান্টিক। রাতে আমি ভালোভাবে সেজে উঠলাম এবং শাশুমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিলাম যেন তিনি রাতে আমাদের বিরক্ত না করেন। রাতে আমি অভিষেকের ঘরে গেলাম। তার ঘরে হৃদয়ের আকারে সাজানো দুটি বালিশ ছিল, বিছানায় ফুলের পাপড়ি ছড়ানো ছিল এবং সেই ঘরের সুগন্ধি এতটাই মাধুর্যময় ছিল যে আমার মন মুহূর্তেই মুগ্ধ হয়ে গেল। তার প্রস্তুতি এতটাই ভালো ছিল যে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি খুব উৎসুক ছিলাম সে আরও কিভাবে আমাকে খুশি করবে, কিন্তু ঘরে অনেক সাজসজ্জা থাকলেও সে কোথাও দেখা যাচ্ছিল না। আমি তাকে বাথরুমেও দেখলাম না, তার ফোনও লাগছিল না। কি সে আমার সঙ্গে মজা করেছে? তখন আমার মন কিছুটা ভারাক্রান্ত হয়ে গেল। তখনই আমার নজর পড়ল তার বিছানা। সেখানে একটি চিঠি রাখা ছিল। সেই চিঠি খুলতেই আমার সব আশা এক নিমেষে ভেঙে গেল। অভিষেক সেই চিঠিতে লিখেছিল, মামি, আমি আসলে আপনার সৎ ভাইপো নই। আমার মামা মামি সেই শহরের শান্তিনগরে থাকেন। আপনার শহরে দুটি শান্তিনগর আছে। আমি ভুল করে আপনার বাড়িতে চলে আসি। কাকতালীয়ভাবে আপনার ভাইপো সেই সময় আপনার বাড়িতে আসার কথা ছিল। যখন আমি সেখানে আসি তখন থেকেই আপনি আমাকে অভিষেক নামে ডাকা শুরু করেন। আমার মামাও ভালোবেসে আমাকে অভিষেক বলে ডাকেন। আমি কখনো আমার মামা মামিকে দেখিনি, তাই আমি আপনাকেও আমার মামা মামি বলে ভেবে নিই। কিন্তু কিছুদিন পর আমার মায়ের কাছ থেকে মেসেজ পেলাম আমার আসল মামা মামা কিছুদিনের জন্য গ্রামে গেছেন। মা আমাকে আমার আসল মামার ছবি পাঠালেন। তখন আমি বুঝতে পারলাম আপনি আমার আসল আত্মীয় নন। কিন্তু মামি, আপনি আমাকে আমার আসল মামি বলেই গ্রহণ করেছিলেন। আপনি আমার খুব যত্ন নিয়েছিলেন। আপনি আপনার বিবাহিত জীবনে অসুখী ছিলেন, তা জানার পরও আমি এই বিষয়ে মামার সঙ্গে কথা বলতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিলাম কিছুদিনের জন্য হলেও আপনাকে খুশি করতে হবে। আমার উদ্দেশ্য ছিল আপনাকে আনন্দ দেওয়া, কিন্তু আমি আপনার সঙ্গে কোনো ভুল করতে পারব না, কারণ আমি আপনাকে আমার মামির দৃষ্টিতেই দেখেছি। আপনার সঙ্গে কিছু সময় কাটিয়ে আমি যতটা সম্ভব আপনাকে খুশি করার চেষ্টা করেছি। এখন আমাকে ক্ষমা করুন। আমি আপনার সঙ্গে কোনো ভুল করতে পারব না। যে ভালোবাসা আপনি আমার মধ্যে খুঁজছিলেন সেটি আপনাকে আপনার স্বামীর মধ্যেই খুঁজতে হবে। যেভাবে আপনি আমার সঙ্গে খোলামেলা কথা বলতেন সেভাবে একবার মামার সঙ্গেও কথা বলুন। নিশ্চিতভাবে তিনি আপনার ভালোবাসা বুঝতে পারবেন। আবারও ক্ষমা চাইছি। অভিষেকের চিঠি পড়ে আমার বুঝতে বাকি রইল না যে সে আমাদের ভাইপো ছিল না। তখনই মহেশের ফোন এলো। মহেশ খুব তাড়াহুড়া করে বলল, অনামিকা, আজ রাতে মাকে নিজের ঘরে রাখো। তোমরা দুজনে ঘরের দরজা বন্ধ করে নিও। কিছুক্ষণ আগে আমার মোবাইলে দিদির মেসেজ এলো। আমেরিকা থেকে দিদির ছেলে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু কিছু কারণে সে আসতে পারেনি। কিছু নেটওয়ার্ক সমস্যার কারণে দিদি আমাকে ফোন করতে পারেননি। এখন দিদির মেসেজ পেয়েছি। তখনই বুঝলাম আমাদের আসল ভাইপো আমাদের শহরে আসেনি। গত কয়েকদিন ধরে আমাদের বাড়িতে একজন ভণ্ড অভিষেক সেজেছিল। তুমি একদম চিন্তা করো না, আমি এখান থেকে বের হচ্ছি এবং দ্রুতই বাড়ি পৌঁছাবো। আমি তাকে পুলিশে ধরিয়ে দেব। মহেশ আমাকে যা বলেছিল তা আমি আগেই বুঝে ফেলেছিলাম। অভিষেক ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছিল, কিন্তু সে আমার প্রতি কোনো খারাপ দৃষ্টি দেয়নি। সে আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে এবং আমার জীবনে কিছুক্ষণ হলেও খুশির মুহূর্ত নিয়ে এসেছে। আমি তার উপর রাগ করতে পারিনি। পরের দিন মহেশ বাড়ি এলো, কিন্তু তার আগেই অভিষেক চলে গেছে। আমি মহেশকে সেই চিঠি দেখাতে পারিনি। আমি তাকে জানালাম অভিষেক আমার সামনে স্বীকার করেছে যে সে ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছে এবং তারও আমাদের মতোই ভুল ধারণা হয়েছিল। সে এই কদিনে আমাদের বাড়িতে কিছুই করেনি। তাহলে আমরা কোনো অধিকারে তাকে পুলিশে ধরিয়ে দেব? মহেশ আমার কথা বুঝতে পেরেছিল। অভিষেক একটি ভালো পরিবারের ছেলে ছিল। সেই দিনই অভিষেক তার আসল মামামামির সঙ্গে আমাদের বাড়িতে ক্ষমা চাইতে এলো। যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল সে সবকিছু বলে দিল। তখন মহেশ তাকে ক্ষমা করে দিল, কারণ অভিষেক একটি ভালো পরিবারের ছেলে ছিল। সে আমাদের থেকে ক্ষমা চেয়ে চলে গেল। সে ভণ্ড হয়ে এসেছিল, কিন্তু আমার জীবনে কিছুক্ষণ হলেও ভালোবাসার মুহূর্ত এনে দিয়েছে। সে আমাকে সত্যিকারের ভালোবাসার অর্থ শিখিয়ে দিয়েছে। সে আমাকে এটা শিখিয়েছে যে সবসময় সবাই আমাদের মনের কথা বুঝতে পারে না। যদি কেউ আমাদের অনুভূতি বুঝতে না পারে তাহলে আমাদের সেটা প্রকাশ করতে হবে, যাতে অপর ব্যক্তি বুঝতে পারে আমাদের কি প্রয়োজন। আমি কতটা একা হয়ে পড়েছিলাম এটা সব আমি মহেশকে জানিয়েছিলাম। সেই দিন থেকে প্রতি 3 মাস অন্তর আমরা স্বামী স্ত্রী মিলে কোথাও না কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা শুরু করলাম। মহেশ আমাকে সময়ও দিতে শুরু করল। শিক্ষণীয় বিষয়, যদি কেউ আমাদের অনুভূতি বুঝতে না পারে তাহলে আমাদের সেটি প্রকাশ করতে হবে, কারণ আলাপ আলোচনা এবং সত্যিকারের সৎ পথে চললে সম্পর্ক আরও মজবুত হয়। রাত নামতেই আম্মু আব্বার ঘর থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসতে শুরু করত। একবার ভাবলাম, কি ব্যাপার, দেখতে গেলে কি হয়? ওই দুইজন কি নিয়ে এত হইচই করছে? আম্মু আব্বার শোবার ঘরটা আমার কক্ষের ঠিক পাশেই, আর আমার রুমের জানালাটা সরাসরি তাদের ঘরের দিকে খোলা। জানালাটা খুব পুরনো না হলেও 2-3 জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল। ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখতেই আব্বুকে আম্মুকে কোনো কাজ করতে বলতে দেখলাম।
কিন্তু আম্মু রাজি হচ্ছিলেন না। হঠাৎ আব্বু কিছু একটা দেখালেন, আম্মুর আপত্তি গলে গেল। তাদের এভাবে দেখে আমার গায়েও এক অদ্ভুত রকমের চুলকানি শুরু হলো। হাতের সাহায্যে চুলকানি মেটাতে মেটাতেই আব্বুর চোখে পড়ে গেলাম আমি। পরদিন সুযোগ পেয়েই তিনি, হ্যালো বন্ধুরা, আজকের রোমাঞ্চকর গল্পে স্বাগতম। আমি নেহা, পাটনা শহরের বাসিন্দা। আমাদের বাড়িটা বিশাল। এখানে থাকি আম্মু আব্বু আর দাদু দাদুর সঙ্গে। বাবা মায়ের একমাত্র সন্তান বলে আদরেত্নে বড় হয়েছি। যৌক্তিক অযৌক্তিক সব চাহিদাই পূরণ করেছেন তারা, তাই আমাকে বলতে পারেন নেষ্টবালা। বয়স ১৯, কিন্তু শরীর দেখলে কেউ বিশ্বাস করবে না, বাইশোর্ধ মেয়ের মতো গড়ন। এর পেছনে আমি নিজেই দায়ী। ১৬ বছর বয়স থেকেই রাত জাগা পার্টির নেশা ধরেছে। আমাদের বাসায় ৫টি কক্ষ। একটায় আম্মু আব্বু, অন্যটায় দাদু দাদু যারা সারাদিন নিজেদের ঘরেই কাটান। তৃতীয় আর সবচেয়ে সুন্দর কক্ষটা আমার। বাকি দুটো শূন্য থাকে, মেহমান এলে সাজিয়ে তোলা হয়। আব্বুর বয়স ৪০, আম্মুর ৩৫। কম বয়সে বিয়ে হয়েছে বলে দুজনেই দেখতে বেশ যুবক যুবতী। আব্বু ব্যস্ত ব্যবসায়ী, সময় পান না বললেই চলে। আম্মু সৌন্দর্যে ভরপুর হলেও চিন্তাভাবনায় পুরনো যুগের। সারাদিন সংসার আর শ্বশুর শাশুড়ির সেবায় কেটে যায়। একটা বিষয় পরিষ্কার, আম্মু আব্বুর জন্য সময় বের করতে পারেন না। তার অসম্পূর্ণ ইচ্ছেগুলোই তাদের মধ্যে কলহের কারণ। সেদিন রাতের কথা, খাওয়া সেরে সবাই ঘুমাতে গিয়েছি। হঠাৎ আম্মু আব্বুর ঘর থেকে ঝগড়ার শব্দ। আমার কক্ষের পাশেই তাদের রুম, তাই প্রতিটি শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ঝগড়া যেন তীব্র হতে লাগল। প্রথমবার নয়, তবু জানতে ইচ্ছে করল বিষয়টা কি। প্রথমে ভাবলাম সরাসরি জিজ্ঞেস করি, কিন্তু লজ্জা পাবেন ভেবে থেমে গেলাম। কৌতূহল চেপে রাখতে না পেরে উঠে বসলাম। আমার ঘরের জানালার ছিদ্র দিয়ে উকি মারলাম। প্রথমে কিছু বোঝা গেল না। লাইট বন্ধ করে চোখ ঠেকাতেই অদ্ভুত এক দৃশ্য। শরীরে বিদ্যুৎ খেলে গেল, কখনো দেখিনি তাদের এভাবে। আব্বু আম্মুকে কিছু করতে বলছিলেন, কিন্তু আম্মু বারবার না করে চলেছেন। আমার দৃষ্টি আটকে গিয়েছিল সেখানে, ইচ্ছে করেও সরাতে পারছিলাম না। তাদের কথাবার্তা আমার কানে ঢুকছিল না, মনটা অন্য কোথায় হারিয়ে গিয়েছিল। বুকটা ধুকধুক করছে, যেন মুখে আটকে আসবে। কিছুক্ষণ পর আব্বু একটা জিনিস দেখালেন। আম্মু প্রথমে রেগে গেলেন, তারপর লজ্জায় নতনয়না। তাদের মধ্যেও যেন একটা উত্তাপ তৈরি হচ্ছিল। ইশারায় আব্বুকে কাছে টানলেন আম্মু। স্বামী স্ত্রীর মতোই লেগে রইলেন প্রায় ১.৫-২ ঘণ্টা। শেষে আম্মু লাইট বন্ধ করে শুয়ে পড়লেন। অন্ধকারে আর কিছু দেখা গেল না। আমি নিজের বিছানায় গিয়ে শুয়ে রইলাম। চোখের সামনে ভেসে বেড়াচ্ছে সেই দৃশ্য। ভাবছিলাম, আমার জীবনেও যদি কেউ আসত। এমন সময় গা জ্বালা শুরু হলো। হাতের সাহায্য নিতেই মনে হলো কেউ যেন দেখছে। পাত্তা না দিয়ে পুরনো স্মৃতি ভেবে ভেবে আধ ঘণ্টা কেটে গেল। শেষে ক্লান্ত হয়ে পাজামা খুলেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল ৭টায় আম্মুর ডাক, নেহা উঠো, কলেজ যেতে হবে না নাকি? চমকে উঠে বাথরুমে ঢুকলাম। আবারও সেই চুলকানি। শাওয়ার চালিয়ে শান্ত করলাম নিজেকে। হ্যাটার পর কলেজের ইউনিফর্ম পরে ডাইনিং টেবিলে গেলাম। আব্বুকে গুড মর্নিং বলে পাশের চেয়ারে বসলাম। নাশতা শেষ করে বের হওয়ার সময় মনটা ভারী হয়ে উঠল। ফোন দিয়ে আটলাম, বাস মিস করেছে, আব্বু স্কুটিতে করে পাঠিয়ে দেবেন। আম্মু রাজি করালেন আব্বুকে। স্কুটি বাইরে এনে অপেক্ষা করতে লাগলাম। আব্বু সাধারণত গাড়ি ব্যবহার করলেও আজ হেলমেট পরে উঠলেন। ১০ কিলোমিটার পথের মাঝামাঝি এসে প্রস্তাব দিলাম, আব্বু এবার আমি চালাই। তিনি প্রথমে চমকালেও শেষমেশ হ্যান্ডেল ধরে রাখার শর্তে রাজি। প্ল্যান কাজ করছে। আব্বুর বাহু ঘিরে ধরে সামনে বসলাম। তার শ্বাসের গরমায় গা শিউরে উঠল। কলেজ গেটে নামার সময় ইচ্ছে করল আরও কিছুক্ষণ থাকতে। ফিরতি পথে আব্বুর মুখে একটা অদ্ভুত দ্বিধা দেখলাম। বাড়ি ফিরে দেখি শুধু দাদু দাদি। আম্মু বাইরে, আব্বু অফিসে। বাথরুম থেকে বেরিয়ে এসে ভাবছি, এই আবেগের ঘূর্ণিঝড়টা কোথা থেকে এল। তাই চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম। কখন ঘুম এসে গেল টেরই পেলাম না। চোখ মেলতেই দেখি সন্ধ্যা ৫টা। গোসল সেরে অন্যরকম পোশাক পরলাম। আজ বিশেষভাবে সাজতে চেয়েছিলাম। আব্বুর ফিরতে এখনো সময় আছে, কিন্তু আম্মু কখন আসবেন তার ঠিক নেই। ৭টা বাজতেই দরজার বেল বেজে উঠল। ছুটে গিয়ে খুলতেই আব্বু মুচকি হেসে বললেন, মেয়ে, আজকে তো ছলমলে দেখাচ্ছিস। কথাটায় মন ভরে গেল। পরিকল্পনা ঠিক পথে এগোচ্ছে। ফ্রেশ হতে গেলেন তিনি। আমি চায়ের কেটলি চাপালাম। আব্বু ফিরে এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে গল্প জুড়ে দিলেন। পিছন ফিরে তাকাতেই দেখি তার দৃষ্টি আমার দিকে। বুঝলাম, আজই হয়তো সময় এসেছে। চা ঢেলে দিলাম, নিজেকে শান্ত করতে বাথরুমে গেলাম। ফিরে এসেই হতাশা, আম্মু তো চলে এসেছেন। রাতের খাবারের পর আব্বু অপ্রত্যাশিত প্রস্তাব দিলেন,
চলো বাইরে ঘুরে আসি। রাস্তায় বেরিয়ে তিনি বললেন, চলো সিনেমা দেখে আসি। বাবা মেয়ের কোয়ালিটি টাইম তো হওয়া দরকার। সিনেমা হলে প্রবেশ করতেই চোখে পড়ল পুরনো সিনেমা বলে দর্শক মাত্র 50-60 জন। ভিআইপি লাউঞ্জে বসার সময় আব্বু ফিসফিস করলেন, এখানে শান্তি আছে, পর্দায় চলছে গল্প, কিন্তু আমার তো মন আব্বুর দিকে। উনি এদিক ওদিক তাকাচ্ছেন। হঠাৎ পায়ে কিছু টের পেয়ে লাফিয়ে উঠলাম। কি হাল? আব্বুর কণ্ঠে চিন্তা। বললাম, পোকা কামড়েছে। উনি হেসে উড়িয়ে দিলেন। কয়েক মিনিট পর আবার নাটক করলাম। এবার আব্বু বললেন, আসো। আমার সিটে বসল। কাঙ্ক্ষিত মুহূর্ত। তার পাশে বসতেই গা রোমাঞ্চিত। পপকর্ন আনতে গিয়ে ফিরে দেখি আব্বু সিট অ্যাডজাস্ট করছেন। অন্ধকারে তার হাতটা হঠাৎ আমার হাতের ওপর এলো। দুজনার শ্বাস দ্রুত হয়ে উঠল। শেষ পর্যন্ত সাহস করে হাতটা ধরে ফেললাম। পুরো সিনেমা জুড়ে চলে নীরব আলাপন। 2 ঘন্টা পর লাইট জ্বলতেই নিজেদের সামলে নিলাম। বাসায় ফেরার পথে আব্বুর গালে লজ্জার রং। বাড়িতে শুধু দাদু দাদুর উপস্থিতি। রাতের খাবারে আম্মু জানতে চাইলেন, কেমন কাটল? আব্বু আমার দিকে তাকিয়ে বললেন, অসাধারণ ছিল। এই গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকন চেপে রাখুন পরবর্তী রোমাঞ্চের জন্য। আমার স্ত্রী চাকরিতে যোগ দেওয়ার পর থেকে খুবই ব্যস্ত হয়ে পড়েছিল। আমাদের মধ্যে যে ঘনিষ্ঠতা ছিল তা ক্রমশ কমতে লাগল। ঠিক তখনই আমার জীবনে আমার স্ত্রীর এক বান্ধবী এসে হাজির হয়, যে আমাকে খুব যত্ন করতে শুরু কর। একদিন আমি আমার স্ত্রীর কাছে ঘনিষ্ঠ হতে চাইলাম, কিন্তু সে আমাকে দূরে সরিয়ে দিল। তখন আমি আমার স্ত্রীর বান্ধবীর কাছে চলে গেলাম, কারণ আমার মধ্যে পুরুষত্বের জোয়ার ততক্ষণে খুব প্রবল হয়ে উঠেছিল। এরপর রাতে আমি সেই বান্ধবীর সাথে সময় কাটালাম। হ্যালো বন্ধুরা, আজকের গল্পে আপনাদের স্বাগত জানাই। এই গল্পে আমি এক পুরুষ চরিত্রের ভূমিকায় আছি। আমার নাম সুশান্ত এবং আমি বিবাহিত। আমার স্ত্রী কিছুদিন হলো চাকরিতে যোগ দিয়েছে, আর এরপর থেকেই তার আচরণ সম্পূর্ণ বদলে গেছে। সে আমার সাথে খুব কম কথা বলত। অফিস থেকে ফিরে সবসময় ক্লান্ত থাক। সে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে আমার প্রতি তার দায়িত্বটুকুও ভুলে যেতে শুরু কর। ধীরে ধীরে আমার মন খারাপ হতে শুরু কর। তখনই আমার স্ত্রীর বন্ধু আমাদের জীবনে আসে। একদিন সে আমাদের বাড়ি আসে এবং প্রথম থেকেই তাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তারপর থেকে কখনো কখনো সে কাজের জন্য আমাদের বাড়িতে আস। মাসটা দেখতে দেখতে কেটে গেল। সেই দিন আমার স্ত্রী তার চাকরির 1 মাস পূর্ণ করল এবং বন্ধুবান্ধবদের নিয়ে একটি পার্টি দিল। সে আমাকে কিছুই জানায়নি, বরং তার বন্ধুর মুখেই আমি এই খবর পাই। আমি অবাক হয়ে পার্টিতে উপস্থিত হই। সেখানে আমার